ভাই, আমাদের হাতে কিচ্ছু নেই। ডিআইপি চলে যাওয়া না পর্যন্ত আমরা যদি ব্লক খুলে দেই তাহলে চাকরি থাকবে না। নিবিড় একটু এগিয়ে গিয়ে সার্জনের ইউনিফর্মের কলার ঠিক করতে করতে খুবই আস্তে করে বলল, বেঁচে যদি না থাকিস চাকরিতে কি করবি? এবার সার্জনের চেহারার রং উবে গেল। খামচি দিয়ে নিবিড়ের হাত ধরে বলল, ভাই ভাই, আপনি তো সব জানেনই আমরা সরকারের গোলাম। আমি অন্য ব্যবস্থা করছি, রুগীকে শুধু পার করে দিতে পারবো। অ্যাম্বুলেন্স এখানে আটকা থাক। নিবিড় আর চোখে একবার তাকিয়ে আবারও ফেরত গেল অ্যাম্বুলেন্সের দিকে। পায়ে হেঁটে নিবিড় বৃদ্ধাকে নিয়ে দ্রুত পার হলো ব্লক রোডটুকু। জিয়ানা বার কয়েক চেয়েছে, সে ক্যারি করতে পারবে বলেও লাভ হয়নি। নিজের ক্ষতবিক্ষত শরীর নিয়ে শক্ত মুখে হেঁটে চলেছে নিবিড়। বেশ অনেকটা যাওয়ার পর রিকশায় উঠে তারপর কাছের এক ক্লিনিকে নিয়ে যায় দ্রুত। বৃদ্ধাকে নার্সদের কাছে দিয়ে নিবিড় বসে পড়ে রিসেপশনের সামনে চেয়ারে। জিয়ানা এক প্রকার ধরে তাকেও এমার্জেন্সিতে নিয়ে যায়। নার্সদের দ্রুত ইনস্ট্রাকশন দেয় ট্রিটমেন্ট করার। একজন নার্স ইনফেকশন রোধের একটা ইঞ্জেকশন আনলে নিবিড় সেটা শক্ত মুখে রিজেক্ট করে, প্লাস করা একটা ধমক দেয়। নার্স ভয়ে জুবুথুবু হয়ে সরে যায়। সব জায়গায় নেতাগিরি দেখাবেন না তো। বলেই উল্টো ধমক দিয়ে জিয়ানা নার্সকে ইশারা করে ইঞ্জেকশন দেওয়ার জন্য। নিবিড় জিয়ানা বলে গর্জে উঠলে জিয়ানা কাছে গিয়ে মুখ চেপে ধরে চেয়ারে বসিয়ে দেয়। তারপর নার্সকে বলে, মোটা সুই আনেন, গরুকে দেওয়ার মতো মোটা। এই নেতাগিরি ছুটিয়ে দিন, একটা জায়গায় 10টা ইঞ্জেকশন দিন। নার্স অভয় পেয়ে এগিয়ে এসে মেডিসিন ভরে নেয় সিরিঞ্জে। কাছে যাওয়ার সাথে সাথে জিয়ানা বলে, ওইটা আমি আগে চোখ বন্ধ করি। নিবিড় ফট করে মাথা তুলে দেখে জিয়ানাকে। এই মেয়ে নিজের বেলায় একটুও ভয় পায়নি, অথচ তার বেলায় চোখ বন্ধ করতে চাচ্ছে। এই তো একদম তার ফুপু আম্মার ফটোকপি। নিবিড়ের চাহনি দেখে জিয়ানা মাথা দিয়ে ইশারা করে কি হয়েছে। তাদের চাওয়াচাওয়ির মাঝে নার্স তার কাজকর্ম শেষ করে ড্রেসিং প্লাস বেসিক ট্রিটমেন্ট করে নিবিড় হাসপাতালের ক্যান্টিনে বসে। জিয়ানা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। ঘুমহীন একটা দীর্ঘ রাত যেন ছিল এক শতাব্দীর মতো। ফ্রেশ হয়ে এসে জিয়ানা বসার পরপরই সকালের নাস্তা টাইপ অনেক খাবার এলো সামনে। নিবিড় সব সাইডে রেখে পানির বোতল খুলে ঢকঢক করে পুরো হাফ লিটার বোতল 1 মিনিটে সাবার করে জিয়ানাকে ইশারা করলো খেতে। জিয়ানা খাবারের দিকে না গিয়ে সরাসরি জিজ্ঞাসা করলো, বলির পাঠা বানানোর জন্য আনিস মামাকে বেছে নেওয়ার কি খুব দরকার ছিল? আমাকে যদি এসে বলতেন সম্পত্তি দলিলে এমনিতেই সাইন করে দিতাম আমি। বিয়ের নাটকের দরকার ছিল না। মাঝখান থেকে কতগুলো মানুষের প্রাণ গেল। নিবিড় শান্ত চোখে চেয়ে পুরুষালী ভরাট গলায় বলল, আমার সামনে পেছনে প্লাস 100 হাত সীমানায় তোমাকে যেন আর না দেখি। জিয়ানা খাবারে হাত দিয়ে বলে। ওকে আগে খেয়ে নিই। নিবিড় চেয়ারের পেছনে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আবৃত্তি করলো, এই সব শূন্যতা ছাড়া কোনো দিক আছে? কিছুই নেই। সময়ের তীরে তবু ব্যর্থ মানুষের গ্লানি, ভুল চিন্তা, সংলাপের অবিরল মরুভূমি ঘিরে বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ, এই পৃথিবী, এই প্রেম জ্ঞান আর এই হৃদয়ের এই নিদর্শন। জীবনানন্দ দাশ। খরস্রোতা পথের নদী আমার জীবন, পাথরের ফাঁকে ফাঁকে বিষাক্ত সাপ, বিচ্ছুতে ভরা। সাপ বিচ্ছুর পরিমাণ এত বেশি যে টলটলে স্বচ্ছ পানিতেও বিষাক্ত হয়ে গেছে। গায়ে লাগলে ফুসকা পড়ে যায়, এমন বিষাক্ত। তাই যেহেতু আটলান্টিকের একখণ্ড বরফ তোলার ক্ষমতা আছে, কোন সেই বরফ পাহাড়কে আমার ক্ষতস্রোত নদীতে স্থাপন করব না। হয় বরফখণ্ড সাপ বিচ্ছু সহ বরফে পরিণত করবে, না হয় নিজেই খরস্রোতাতে গলে যাবে। বলে নিবিড় পরোটা বড় করে ছিঁড়ে মুখে পুরে দেয়। আমি বরফখণ্ড ব্যবহার করছেন আমায়? নিবিড় মাথা দিয়ে না করলো। তাহলে এমন তো না যে ভালোবাসেন। খারাপও তো বাসি না। এমন প্রশ্ন করে জিয়ানার কাছে নিজেকে খুব হ্যাংলা মনে হলো। এরকম বিয়ে আর তাদের এই অদ্ভুত সম্পর্কে এমন প্রশ্ন সম্পূর্ণ বেমানান। নিজেকে সংবরণ করে আবারও প্রশ্ন করলো, হেয়ালি করছেন? আমি যদি হেয়ালি করি কুলাতে পারবেন? অনেস্টলি আনসার দিতে পারেন না? তবে অনেস্টলি বলছি, শোনো, পৃথিবীতে একটা মানুষের প্রতিটা কথা আমার জন্য শিরোধার্য। উনি আমাকে বলেছিলেন ওনার একটা চাঁদের মতো মেয়ে হবে, আর সেই মেয়েটা আমার। আপনার ফুয়াম্মু? না, আমাদের আম্মু। জিয়ানা কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে। শুধুমাত্র কি ফুয়াম্মু থেকে ফুটা বাদ দেওয়ার জন্য এই বিয়ে? নিবিড় কোনো উত্তর দিল না। এক মনে ততক্ষণে ব্যস্ত সে। জিয়ানা নিভে গেল যেন। বিয়ে মানে আবেগ অনুভূতির বাস্তব প্রতিফলন, আর তার বেলায় নিজের ভাগ্য যেন নিজেকে ব্যঙ্গ করছে বারবার। হতেই তো পারত জীবনের একটা পার্ট নর্মাল। এত এত ড্রামাটিক লাইফ কে চায়? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে একটা, ভেতর থেকে বিষাদ আর তিক্ত স্মৃতি বের করার সহজ চেষ্টা যেটাকে বলে। তাহলে এই পর্যন্ত থামছি আমরা। থামা? নো থামাথামি। এই যে আপনার সামনে পেছনে 100 গজে আসবো না, দেখুন।
সবাই সমান সমান হওয়া উচিত। আমি যেহেতু আসবো না, আপনারাও আমার দৃষ্টির মাঝে আসা উচিত না। আর আমিও পরিচয় দেব না, আপনিও দেবেন না আশা করি। টেবিল থেকে উঠতে উঠতে আরো বলে, আমার ডিএনএ টেস্ট কতবার করেছেন? 2বার উইগে এমন টান লেগেছে ভেতরে ক্যাপ পর্যন্ত নড়ে গিয়েছে। আবার সুইমিং পুলে মনে হয়েছে একসাথে 4-5টা ধরে ছিঁড়েছিলেন। এই পর্যায়ে হো হো করে হেসে উঠল নিবিড়। তারপর বলে, এই দেখো, আমরা মেড ফর ইচ আদার। একজন আরেকজনের গায়ের বাতাসে সব বুঝে ফেলি, তারপর আবার কিসের থামাথামি? স্বামী স্ত্রীর সম্পর্কটা হেয়ালির কিংবা সহায় সম্পত্তির মতো নয়। আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং থাকতে হয়। সবচেয়ে বড় কথা, তাদের মাঝে কোনো প্রাইভেসি নামের জিনিস থাকে না। কিন্তু আমাদের মাঝে এসব কিছু পসিবল না। কেন পসিবল না? নিবিড় একদম চোখের দিকে স্থির দৃষ্টি দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করে। জিয়ানা আবারও চেয়ারে বসে একবার মনে মনে ভাবলো বলবে, আপনি আর কখনো এভাবে তাকাবেন না। পরক্ষণে সিদ্ধান্ত বদলিয়ে বলে, আপনি আমার কাছে একটা ধারাবাহিক ধাঁধার মতো। একটা ধাঁধা সমাধান করার পর অন্যটা এসে হাজির। আমাদের মাঝে হাজার হাজার সিক্রেট। কোনো সিক্রেট নেই, সব ওপেন সিক্রেট। প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে বলল নিবিড়। আচ্ছা, আপনি আমার সম্পর্কে এসব বেসিক ছাড়া একটা সিক্রেট বলেন। যে মজিটা। জিয়ানা ফট করে আবারও দাঁড়িয়ে পড়ে। নিবিড় মুচকি হেসে বলল, কিন্তু আইনের চোখে সেটা অন্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্যায়ের ছুরির কোনো বাট থাকে না, যে মারে সে নিজেও রক্তাক্ত হয়। জিয়ানা বেশ ধীরতার সাথে উত্তর দিল। বুঝলাম, এবার আমার সম্পর্কে তুমি একটা বলো। জিয়ানা কলের পুতুলের মতো স্তব্ধ হয়ে ঠোঁট নাড়িয়ে বলল, পিটিএসডি, পাস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ভুল বিয়ে? এবার নিবিড় উঠে দাঁড়িয়ে বলে, আমরা একজন আরেকজনের শুধু পারফেক্টই নই। একজন ঢাল হলে আরেকজন তলোয়ার। তখন সকল কিছুর দায়িত্ব আমি শোক নীল নিবিড় নিজ কাঁধে স্বেচ্ছায় স্ব ইচ্ছায় নিয়েছি। আমার যদি বিন্দুমাত্র অনীহা কিংবা ইচ্ছা না থাকতো, এই দুনিয়াতে এখনো কেউ পয়দা হয়নি যে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে এক চুলো নড়তে পারত। এখানে আমার দিক দিয়ে কোনো ভুল নেই। আই ওন ইউ, আই উইল সেটা মেরে ধরে যা ইচ্ছা হয় সেভাবেই। সব কিছু সময়ের উপর ছেড়ে আমি দেই নাই। আর একটা কথা তোমার জন্য, নেভার গো আউট অফ ইয়োর ওয়ে ফর সামথিং দ্যাটস নট পার্ট অফ ইয়োর প্ল্যানস। সব রেখে আমিই কেন? একটা লম্বা সময়ে আপনি অসংখ্য নারী সান্নিধ্য পেয়েছেন, শুধুমাত্র আমার আম্মুর সাথে কমিটেড ছিলেন এই জন্য। আমার সামনে ধৈর্যের রানী আফ্রোদিতি উলঙ্গ হয়ে দাঁড়ালেও আমি নিবিড় চোখ মিলে দেখব না। অথচ তুমি যত ওভার সাইজের ড্রেস কিংবা কয়েক পরতের বোরকা পরে দাঁড়াও, সেটা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট লাগে। আই ক্যান শো ইয়োর সাইজ 36, 24, 36। समझदार के लिए इशाराय काफी है। জিয়ানার শুকনা কাশি শুরু হলো। তারপর আস্তে করে বলে, বডি লাইন থ্রো দিচ্ছেন? একজন মেয়ে হয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি চাইলে এড়িয়ে যেতে পারবে না। ঠিক আছে, আপনার উপর সব ছেড়ে দিলাম। খুবই নিরুৎসাহিত শোনা গেল জিয়ানার কণ্ঠ। গুড অ্যান্ড আল্লাহ হাফেজ। আরে আরে সুখ, বিল দিয়ে যান, আমার কাছে টাকা নেই। এখানে পে ফার্স্ট, সো বিল দেওয়া হয়ে গেছে। বলেই নিবিড় বড় বড় পা ফেলে চলে যায়। আর জিয়ানার মস্তিষ্কে একটু আগের কনভারসেশন ঘুরপাক খেতে খেতে কুণ্ডলি পাকিয়ে ফেলল। নিবিড়ের অনুভূতি বোঝা বেশ কঠিন। তারপর মনে হলো সে তো নিজের অনুভূতিও জানে না। অবশ্য জানার সুযোগই পেল কোথায়? অনুভূতি নিশ্চয়ই খুলজা সিমসিম বললেই খুলে যাবে না। কিছু ক্ষেত্রে রয়ে শয়ে আস্তে ধীরে আগাতে হয়। না থাক 2 দিনের দুনিয়া, এত ওভার থিঙ্কিং করে কী হবে? সময়টা সময় দেখা যাবে। তাছাড়া নিবিড় জটিল হলেও করকরে ব্যক্তিত্ববান পুরুষ, দেখতে শুনতেও চমৎকার। একটু মানিয়ে চললেই যদি সব শান্তিময় হয় তবে সমস্যা কোথায়? তবে যদি আবার হাত উঠায়, সে হাত জিয়ানা এমনি এমনি ছেড়ে দেবে না। সকল সামাজিকতা আর পাপ পুণ্য সাইডে রেখে সে নিজেও নিবিড়কে প্যাদানি দিবে। এবার দিবেই দিবে। মারতে না পারলে থুতু দিয়ে দৌড় দিবে। মক্কু জেনিকে নিয়ে বাসার দিকে রওনা হলো। স্মরণীয় হয়ে থাকবে তাদের বিয়ের রাত। কমপ্লিট একটা ড্রামা সিরিজ সম্পন্ন হয়েছে এক রাতে। জেনি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, আমি মনে হয় আর একটা ভুল করে ফেলেছি মুসাদ্দিক। মক্কু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় বোবা জবানে। জেনি অত্যন্ত ভীত আর সংকুচিত স্বরে বলে, আইন নিজের হাতে তুলে নিয়েছি। আমাদের মনে হয় সংসার করার স্বপ্ন আর না দেখাই ভালো। কাল ঝোঁকের বসে এত কিছু চিন্তা করিনি। আমি সব জানি জেনি। তোমাদের পরিবারের উপর ভাই অনেক আগে থেকেই নজর রেখেছে। এমনকি ভাইয়ের এই যে বিয়ের প্ল্যান, সেটাও নিজের করা। তবে আমরা আউট অফ সিলেবাস। কি?
জেনি বেশ জোরে সোরে চিল্লিয়ে ওঠে। মক্কু মুচকি হেসে মাথা নেড়ে বলে, জিয়ানার পরিচয় জানার জন্য আরও 6 মাস আগেই ভাই ডিএনএ টেস্ট করেছিল। তারপর ফাইনাল টেস্টের রিপোর্ট আমি নিজেই জানি। আর ভাই প্ল্যান সাজাতে থাকে কিভাবে আগাবে। নিবিড় ভাইয়ের সব কাজ গুছানো। ওনার ফ্রিল্যান্সিংয়ের কথা কেউ জানেই না, কারণ ফ্রিল্যান্সিং করার হাই মডিফাইড ডেস্কটপ সেট এক বিশেষ রুমে আছে। আমার আর ভাইয়ের মাঝে কোনো সিক্রেট নাই, তবে ভাইকে বুঝতে পারি না, বিশেষ করে ওনার পরিবার নিয়ে। জিয়ানার প্রতি ওনার এত আগ্রহ কেন? সম্পত্তির জন্য? প্রশ্ন শুনে মক্কু হি হি করে হেসে উঠল, তারপর উত্তর দেয়, আমার মনে হয় ভাই জিয়ানার প্রেমে পড়েছে, তবে বোম মারলেও সে সেটা স্বীকার করবে না আমি জানি। জিয়ানার উল্টাপাল্টা কথা ভাইয়ের ছোট্ট একটা নোট খাতায় লেখা আছে, আমি দেখছিলাম। আবার এতগুলো আর্টিফিশিয়াল গোলাপ কিনে এনে ক্লাবের রুমে রেখেছিল, সেখান থেকে প্রতিদিন একটা করে জিয়ানার সাইকেলে রাখত। আমাদের বলতো জিয়ানাকে বিরক্ত করছেন, অথচ ওনার নিজের লেখা কাগজের গোলাপ কবিতাটা যে কেউ পড়লে বুঝবে কি অর্থ। জেনি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কবিতার নিবিড় ভাই? মানে রাজনীতির সাথে কবিতা জিনিসটা বড্ড বেমানান হয়ে গেল না? রুকো যারা, শুধু কবিতা না, ভাই চমৎকার গিটারও বাজাতে পারে, সাথে স্পেসিফিক কিছু গান ওনার ভরাট গলায় জাস্ট অসাধারণ লাগে। তুমি মনে হয় ভাইয়ের ইনস্টাতে ফলো করো না, প্রায় তো আপ দেন ছোট ছোট ভিডিও ক্লিপ। আজ যেন জেনির অবাক দিবস চলে। অথচ জিয়ানা সম্পূর্ণ উল্টা। কবিতা শুনলেই সে খিলখিলিয়ে হেসে লুটোপুটি খাবে। কবিতা আবৃত্তির সময় যে ইকো সাউন্ড ব্যবহার করে সেটা শুনে সে হাসি আটকে রাখতে পারে না। এমনকি চমৎকার কতগুলো গানকেও সে বিকৃত করে গাইবে। সত্যি বিপরীত মেরুর দুই মানুষকে সৃষ্টিকর্তা জোর করে জোড়া লাগিয়ে দিলেন। জিয়ানার মনে হচ্ছে অদৃশ্য শেকড় গজিয়ে গেছে, তাই তো চেয়ারে যে বসেছে আর উঠতে পারছে না। খেয়ে শরীর প্রচণ্ড ক্লান্ত লাগা এক প্রকার তবদা হয়ে বসেই আছে। নিবিড় চলে গেছে প্রায় 10 মিনিট হয়। হঠাৎ হঠাৎ হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বেড়ে যায়। যখন আনিস আর তার পরিবারের কথা মনে পড়ে, জিয়ানা একটা জিনিস মেনটেন করে চলার চেষ্টা করে এসেছে এতকাল, তার দ্বারা যেন একটা প্রাণীরও ক্ষতি না হয়। কিন্তু হঠাৎ সব চেষ্টা যেন অলীক বস্তুতে পরিণত হলো। এই যেন সত্যি অতি মূল্যবান বিয়ের কাফফারা। আস্তে ধীরে নিজেকে টেনে চেয়ার থেকে উঠে কাত হয়ে হাঁটা শুরু করে। কিছুটা যাওয়ার পর পাশ থেকে কেউ এক প্রকার ছুটে এসে জিজ্ঞাসা করলো, ভালো আছেন ম্যাম? জিয়ানা পাশ ফিরে দেখে একজন নার্স হাসি মুখে দাঁড়িয়ে। জিয়ানা চিনতে না পারায় হালকা হাসি দিয়ে মাথা ঝাঁকালো। নার্স এগিয়ে এসে আবারও বলে, চিনতে পারেন নাই না? ওই যে আপনাকে আপনার হাজবেন্ড কুলে করে আশা ক্লিনিকে নিয়ে আসছিল, আমি তো আপনার পায়ে ড্রেসিং করেছিলাম। জিয়ানার হাসি এবার আস্তে আস্তে সংকুচিত হওয়া শুরু করলো, আর নার্সটার হাসি এখন মনে হচ্ছে ভেটকা মাছের মতো। হুদায় দাঁত কেলিয়ে রেখেছে। ওয়েট, সেটা তো মাস তিনেক আগে, তখন হাজবেন্ড কোত্থেকে আসবে? তাই জিয়ানা আস্তে করে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। না ম্যাম, আপনি নিবিড় ভাইয়ের ওয়াইফ না? ভাই কতটা কাতর ছিল সেদিন আপনি তো দেখেন নাই। আপনাকে ইঞ্জেকশন দেওয়ার সময় উনি বারবার সাবধান করেছিলেন। আপনাকে প্রচুর কেয়ার করেন উনি, অথচ বাহির থেকে বোঝাই যায় না। জিয়ানা বোকা হেসে হে হে করে বলে, হ্যাঁ, ওনার প্রচুর কেয়ারের আমার চান্দির চুল খাড়া হয়ে যায়। আসি হ্যাঁ। বলেই ঘুরে হাঁটতে হাঁটতে বিড়বিড় করলো, কত আগে থেকে সব প্ল্যান করে রেখেছে দেখেছো? তোর বউ তো শুধু আমি নামে, কামের কাম কিচ্ছু করতে পারবি তুই? অসভ্য ভণ্ডলোক একটা, তোর দজ্জাল বউ হোক একটা। তারপর জিহবাই কামড় দিয়ে বলে, না না, তোর মেইন সার্কিটে গন্ডগোল হোক। আবারও বলে, ধ্যাত তেরি কি কি অভিশাপ দিই? হ্যাঁ, তুই মন্ত্রী হয়ে পাবলিকের গালি খা রাত দিন। বিড়বিড়ের মাঝে আবার কেউ পেছনে ডেকে উঠলে প্রচন্ড বিরক্ত এক প্রকার চিল্লিয়ে উঠে বলে, কে বে? রাফিন দাঁড়িয়ে আছে, হাতে কিছু ডাক্তারি টেস্টের কাগজপত্র, উপরে ফাইলে বেবির ফটোওয়ালা ব্রোশিয়ার। জিয়ানা এবার এগিয়ে গিয়ে লম্বা করে সালাম দিয়ে অতি উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, কংগ্রাচুলেশন স্যার, বাবা হতে চলেছেন। রাফিন যেন নিভে গেল, অনুৎসাহিত হয়ে বলে, না, আমার ভাইয়ের বাচ্চা অসুস্থ, তার কিছু রিপোর্ট নিতে এসেছিলাম। তোমার কি অবস্থা? দেখাই পাওয়া যায় না তোমার? তোমার ডিপার্টমেন্টে গেলেও পাই না, বেশ এড়িয়ে চলছো আমাকে। না না স্যার, কি বলেন না বলেন, এড়িয়ে চলবো কেন? আমাদের পরিবারের উপর দিয়ে যা গেছে সবকিছুর চাপায় পড়ে ক্যাম্পাসে যাওয়া হয়েছে খুবই কম। শুনেছি খুবই খারাপ লেগেছে। তোমাকে ফোনে বেশ কয়েকবার ট্রাই করেছিলাম। ফোনের সাথে আমার সম্পর্ক খুব খারাপ, কোথায় থাকে কে জানে। এখন আসি স্যার, পরে কথা হবে।
বলে জিয়ানা পা বাড়াবে, তখন রাফিন আটকালো আবার। জিয়ানার গলার সাইডে লাল হয়ে রক্ত জমাট বাঁধা অংশে আঙ্গুল দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করলো। এখানে কি হয়েছে জিয়ানা? জিয়ানা সেই আঙ্গুল অনুসরণ করে তাকায়। পরক্ষণে কেউ তাকে সাইড হাক করে নিজের বুকে চেপে ধরে গমগমে গলায় বলল, আহা জিউ, বাসুরের সামনে নিজের হাজব্যান্ডের দেওয়া ফার্স্ট সাইন কেউ দেখায়? জিয়ানা ব্যাক্কেল হয়ে তাকে দেখে নিবিড় তাকে এক প্রকার চেপে নিজের সাথে মিশিয়ে রেখেছে। অপরদিকে রাফিন অবাকের উপর অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ভাসুর? ফাজলামি হচ্ছে নিবিড়? রাফিন কড়া গলায় জিজ্ঞাসা করে। আরে ফাজলামি কেন হবে? তাড়াহুড়োতে কাল রাতে বিয়ে করেছি আমরা, দাও দিতে পারিনি, তাই না জিউ? জিয়ানা হাঁ হয়ে গেছে ভণ্ডনে তার অভিনয় দেখে। বিয়ের 24 ঘন্টা পার না হতেই চড়থাপ্পড় সব খাওয়া শেষ তার। এখন আবার কেমন মধু মধু করছে দেখো। জিয়ানা কিছু বলছে না দেখে নিবিড় জিয়ানার কপালের সাইডের ছোট চুলগুলো সরিয়ে নাক টেনে রাফিনের দিকে তাকিয়ে বলে, আসছি। হ্যাঁ, আমরা অনেক টায়ার্ড, কাল সারা রাত জেগেইছিলাম, একেবারে ঘুম হয়নি। জিয়ানার চোয়াল হা হয়ে ঝুলে যাওয়ার জোগাড়। নিবিড় জিয়ানাকে ধরেই সামনে হাঁটা শুরু করে, আর পেছনে স্তব্ধ অনুভূতির হীন রাফিন দাঁড়িয়ে রইল সেইভাবে। রাফিন দৃষ্টিসীমার বাহিরে আসার সাথে সাথে এক প্রকার ছিটকে সরে দাঁড়ালো নিবিড়। তারপর আদেশ করে, রাফিন সহ জাবিত পুরুষের থেকে কয়েক হাত দ্রুত বজায় রেখে চলবে, অন্যথা হলে পা কেটে গলায় ঝুলিয়ে দেব। বলেই গটগট করে চলে গেল। অপরদিকে জিয়ানা নিবিড়ের চমৎকার অভিনয় দেখে যেমন ভিমড়ি খেয়েছিল, এখন আবার অরিজিনাল ব্যবহার দেখে বাস্তবে ফিরে এলো। সাদেই তো জিয়ানা একে ভণ্ড নেতা বলে না। 1974 সালে ইতালির সার্বিয়াতে মারিয়া নামের একজন সেলিব্রিটি ছিলেন। সেই সেলিব্রিটি নারীকে নিয়ে তার দর্শকের উপর রিদম জিরো নামের একটা এক্সপেরিমেন্ট করা হয়। রাত 8টা থেকে 2টা পর্যন্ত 6 ঘন্টা সকল অপরিচিত দর্শকের সাথে একটা স্টেজে কাটাতে হবে। এক প্রকার স্ট্যাচু হয়ে মারিয়াকে থাকতে হবে সেখানে। স্টেজের টেবিলে রাখা ছিল ফুল, কাঁচি, লিপস্টিক, কেক সহ 72 রকম জিনিসপত্র, এমনকি পেরেক বন্দুকও ছিল। সকল জিনিসপত্র মারিয়ার উপর ব্যবহারের অনুমতি দেওয়া হয় দর্শকদের। প্রথম 2 ঘন্টা বেশ ভালো কাটে। কেউ চুল আঁচড়ে দেয়, কেউ লিপস্টিক দিয়ে দেয়, আবার কেক খাইয়েছেও কেউ কেউ। কিন্তু রাত যত বাড়তে থেকে সবার আচরণ তত উগ্র হতে শুরু করে। এক পর্যায়ে তারা মারিয়াকে বিব্রস্ত করে দেয়। ব্লেড দিয়ে শরীরে আঘাত থেকে শুরু করে উন্মুক্ত ফিজিক্যাল ইন্টিমেট হয়। থুতু দেওয়া থেকে গালিগালাজ সব রকমের আচরণের শিকার হয় মারিয়া। শেষে একজন বন্ধুকে নিয়ে মারতে এলে আয়োজকরা থামিয়ে দেন এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট শেষে মারিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি তো এদের কারো কোনো ক্ষতি করিনি, এমনকি কাউকে চিনিই না। তবে এত ঘৃণা আর বিষাক্ত কেন হবে মানুষের আচরণ? এই এক্সপেরিমেন্ট করার প্রধান কারণ হলো মানুষ মূলত সবচেয়ে হিংস্র আর উগ্র প্রাণী। সে আপনি চেনা হোক কিংবা অচেনা, নিজের অল্প ক্ষমতা বলেও তারা অন্যকে অপদস্থ কিংবা অহেতুক খুন করতে পিছপা হবে না। তেমনি জিয়ানাদের এলাকার বেশিরভাগ মানুষ অপরিচিত। 7 মাসের আবাসস্থলে কেউ কারো আপন কিংবা পর না, কারোর সাথে ক্লেশ নেই, ঝগড়াঝাটি কিংবা কোনো বিরোধ নেই। তবুও পুরো এলাকাবাসীর চক্ষুশূল হয়ে উঠছে হক পরিবার। সবকিছু হারিয়ে বিধ্বস্ত এই পরিবার কোনো রকম বেঁচে আছে। তবুও প্রতিবেশীদের কথার বানে তাদের জীবন ওষ্ঠাগত। যে নিয়ে আসার পর থেকে বিল্ডিংয়ের গেটের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চারিপাশে মানুষজন ঘিরে রেখে নানা রকম খারাপ গালিগালাজ করছে। জিয়ানা দূর থেকে তাদের বিল্ডিংয়ের সামনে হট্টগোল দেখে পায়ের গতি বাড়ায়, আর কাছে এসে মাথায় আগুন জ্বলে ওঠে। কয়েকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে জেনির কাছে গিয়ে জড়িয়ে ধরে অগ্নিচূর্ণ হয়ে এক প্রকার চিৎকার করে প্রশ্ন করে, নাটক বের হয়েছে এখানে? আমরা কি চিড়িয়াখানায় কোনো রংচঙে জানোয়ার, জন্তু জানোয়ার? পাশের ফ্ল্যাটের এক মহিলা সমান গলা উঁচিয়ে বলে, জন্তু জানোয়াররা তোদের চেয়ে ভালো আছে, নষ্টা মেয়ে মানুষ কোথাকার। তোদের জন্য আমাদের এলাকার বদনাম হচ্ছে। কাল রাতে এসে কে কে যেন বিয়ে করে গেছে, আবার রাত বেরাতে দুজনেই বের হয়েছে। অন্য নাগর ধরতে গিয়েছিস? আমরা কি কিচ্ছু জানি না? জিয়ানার শরীর আগে ঘৃণায় কিলবিলিয়ে ওঠে। শরীরের সমস্ত রক্ত যেন টকবগিয়ে মাথায় চলে এলো। অস্বস্তিও ভর করছে ক্রমাগত। চরিত্রের উপর কেউ আঙ্গুল উঠালে ঠিক এমন কষ্ট হয় বুঝি। জেনি কিভাবে সহ্য করে এসেছে সব। হ্যাঁ হ্যাঁ, এসেছেন সব বিজ্ঞ আর জানলেওয়ালা। আপনারা তো সব চোখে শুনেন আর কানে দেখেন। খুবই যদি ভদ্রলোকের পাড়া হতো, তবে দিন দুপুরে একটা মেয়ের সর্বনাশ করে চলে যায়, আর আপনারা বাইরে দাঁড়িয়ে তামাশা দেখছেন। পুরো ঘর লন্ডভন্ড করে ফেলেছে, অথচ আপনারা কানে তুলো দিয়ে নাকি নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছিলেন। এখন আসছেন লেকচার দিতে। রাত বিরাতে বা যখন ইচ্ছা তখন বের হব আমরা। আপনাদের এখনো দেখার বা শোনার কোনো ইচ্ছা নেই, কোনো কিছুই নেই।
ফার্দার যদি আমাদের কোনো প্রকার টিজিং এর কেউ কিছু বলেন, মানহানির মামলা ঠুকে দেবো একদম। আর সবার আগে দেব আপনাদের নামে, দ্য বিখ্যাত কুটনি মহিলা গ্রুপ। জিয়ানা আঙ্গুল দিয়ে কিছু মহিলাকে দেখিয়ে জোর গলায় বলে। ভিড়ের মাঝে এখন আবার অনেকেই কথা বলা শুরু করলো, বেশিরভাগই নেগেটিভ কথাবার্তার গালিগালাজ। এর মাঝে আরেক মহিলা এগিয়ে এসে খপ করে জিয়ানার চুলের মুঠি ধরে জেনির কাছ থেকে সরিয়ে ফেলে বলে, সবাই দেখুন কেমন অসভ্য মায়া এরা। এদেরকে এভাবে ছেড়ে দেওয়া উচিত না। একদিন শিক্ষা দিলে একেবারে টাইট হইয়া যাইব। এদের চুল ফেলাইয়া ন্যাড়া করে দিয়ে চুন কালিমিকে সারা এলাকা ঘোরাইলে দেখবেন এদের লজ্জা হবে। সবাই হ্যাঁ হ্যাঁ করে একমত জানালো। জেনি এবার কেঁদে দিয়ে বলে ওঠে, আমরা আপনাদের মেয়ের বয়সী, অথচ আপনারা এমন ব্যবহার করছেন। কোনো দিন বেয়াদবি তো দূরে থাক, চোখ উঠিয়ে কথা বলিনি আপনাদের সাথে, তবুও আপনারা আমার সাথে ঘটা অন্যায়ের জন্য আমাদেরকে বলির পাঠা বানাচ্ছেন। আজ যদি আমাদের জায়গায় আপনাদের মেয়ে হতো। আরেক মহিলা পেছন থেকে এসে জেনিকে সপাট চড় মেরে বলে, তোদের মতো নোংরা মেয়েদের মুখে আমাদের মেয়েদের নাম মানায় না। এই সবাই ধর এদের। আজ উচিত শিক্ষা না দিলে অন্য বাচ্চারা নষ্ট হয়ে যাবে। জিয়ানাকে যে মহিলা ধরে রেখেছিল সেই মহিলার পেটে একটা কনুই দিয়ে জোরে গুঁতো দেয়। এরপর দ্রুত অন্য হাত দিয়ে চুল ছাড়িয়ে নিয়ে মহিলার হাত পিছমোড়া করে চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, আমি জিয়ানা হক। দেখতে সোজা হলেও মানুষটা একেবারেই তেড়াবেড়া, একেবারেই সোজা না আমি। আমার দিকে কেউ ঢিল মারলে না, আমি তার দিকে বোম মারি। একটা জোরে নিঃশ্বাস ছেড়ে আবারও বলে, আমি মিসেস সুখনীল নিবিড়, আলহাজ মামুন ইসলামের ছোট পুত্রবধূ। আজ আমাকে এখানে যে বা যারা বাজে মন্তব্য করেছেন, সত্যি করে বলছি প্রত্যেকটা মানুষকে আমার স্বামী 3.5 হাত মাটির নিচে জিন্দা পুঁতে ফেলবে। উপস্থিত জনতার এতক্ষণে টনক নড়ে। তারা ভেবেছে সম্পূর্ণ গুজব। চেয়ারম্যানের পুত্রের কি পাত্রীর অভাব পড়েছে এমন বাড়িতে বিয়ে করবে? কিন্তু যেভাবে এই মেয়ে গলা উঁচু করে বলছে, নিশ্চয়ই এটাই সত্যি। এবার কেউ কেউ পিছু হটলো। কুটনি মহিলারা কেউ কেউ গাইগুই শুরু করে। জিয়ানা বুঝলো মেডিসিন কাজ করেছে, আর এটাও বুঝলো ক্ষমতার উপর কিছু নাই। সেই স্বল্প পাওয়া অল্প ক্ষমতার ব্যবহার না হয় একটু করলো। জিয়ানা কুড়িয়ে পাওয়া ক্ষমতা কাজে লাগাতে কিংবা কোনো প্রকার লাইমলাইট চায় না। যে মহিলা জেনিকে চড় মেরেছে সেই মহিলার হাত ধরে জেনির কাছে এনে বলে, নাও আপনি কষিয়ে একটা রিটার্ন থাপ্পড় দিয়ে দাও, বাকি নাম ফাঁকি। জেনি সেই মহিলাকে ছাড়িয়ে জিয়ানাকে বলে, কুকুর কামড়ালেও মানুষ উল্টো কুকুরকে কামড়ায় না, ভেতরে চল। তারপর সেখান থেকে শটান ঘরে ঢুকে গেল তারা। বাহিরে তখনও সামাজিক প্রাণীদের অসামাজিক আলোচনা চলমান। বারান্দায় দাঁড়িয়ে নিচের সম্পূর্ণ ঘটনা দেখেছেন আঞ্জুমান। যতটুকু নরম হয়ে এসেছিল, ভেতরে ভেতরে হঠাৎ করে আগুন জ্বলে যেন সেটা 4 গুণ কঠিন হয়ে উঠল। নিজের জীবনের শিক্ষকতা টিপটাপ করে সম্মানের সাথে চলে এসে এই বয়সে এত লাঞ্ছনা উনি আর নিতে পারছেন না। হয় নিজে বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নেবেন, না হয় সারা ঘরে আগুন জ্বেলে একসাথে পুরো পরিবার শেষ হয়ে যাবে। সম্মানহীনভাবে 100 বছর বেঁচে থাকার চেয়ে সম্মান নিয়ে একদিন বেঁচে থাকা ভালো। জেনিয়া জিয়ানা খোলা দরজা দেখে কিছুটা অবাক হলেও জিয়াউলকে দেখে স্বাভাবিক হলো। জুতা ছেড়ে ড্রয়িং স্পেসে আসার আগে আঞ্জুমান হনহন করে তেড়ে এসে জেনিকে উল্টোপাল্টা থাপ্পড় দেওয়া শুরু করলো। সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্ত। পরক্ষণে জিয়ানা দৌড়ে গিয়ে জেনিকে টেনে সরিয়ে এনে প্রশ্ন করলো, পাগল হয়ে গেছো আম্মু? পাগল হলেও ভালো ছিল, তোদেরকে বড় করে আজ এই প্রতিদান পাচ্ছি। ঘরের বাইরেও পা দেয়া যায় না, সারা এলাকায় ছি ছি। আমাকে বিষ এনে দে, না হয় দুজনেই রেলের চাকায় মাথা দে। বলেই হু হু করে কেঁদে ফ্লোরে বসে পড়ল আঞ্জুমান। জিয়াউল যেন নীরব দর্শক। শুধু শরীরেই না, আজকাল মন মস্তিষ্কেও নিজেকে ইনভ্যালিড মনে হয়। সব সময়ের উঁচু মাথা আজ নিচু হতে হতে মাটিতে মিশে যাওয়ার জোগাড়। জিয়ানা আঞ্জুমানকে গিয়ে জড়িয়ে ধরল সেই অবস্থাতেই। আঞ্জুমান তড়িৎ গতিতে জিয়ানাকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে ধার কণ্ঠে বলে ওঠে, তোর জন্যই আজ আমার আর আমার মেয়ের এই অবস্থা। সেদিন তোকে খুঁজতে এসেছিল ওরা, তোকে না পেয়ে আমার মেয়েটার সর্বনাশ করে দিয়ে গেছে। আমার পরীর মতো মেয়েটার বিয়ে হলো পাড়ার বকাটের সাথে। ভালো হবে না তোর কোনো দিন জিয়ানা, আমি অভিশাপ দিচ্ছি তোকে। তোর জন্য আমার সোনার সংসার জ্বলে পুড়ে কয়লা হয়ে গেল। ভালো হবে না, এই জন্যই তোরও ভালো বিয়ে হলো না। মাস্তান গুন্ডা একজন পেয়েছিস। শুনেছি নারী কেলেঙ্কারি আছে অনেক, লম্পট বর পেয়েছিস। এখন বাকি জীবন বুঝবি আর ধুকে ধুকে মরবি, গুমড়ে মরবি। জেনি এতক্ষণ চুপ করে থাকলেও এবার গর্জে উঠে বলল, ছি আম্মু, তোমাকে নিজের আম্মু ভাবতো আজ আমার লজ্জা লাগছে। তুমি কাকে কোনটা লম্পট বলছো জানো? যার টাকায় এখনো চলতে পারছো তাকে। তোমার গুণধর ভাই বহু আগে জমি বিক্রি করে দিয়েছে জাল দলিল করে। নিবিড় ভাই নিজের পকেটে টাকা দিয়ে তোমার ভাইকে পাঠাইছে, সেই টাকায় আজ সংসার চলছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।
আর নিবিড় আর মুসাদ্দিক কোনো রাজনৈতিক টাকা খায় না, তারা দুজনেই সফল ফ্রিল্যান্সার। তাই ভালো কথা বলতে না পারো বলো না, কিন্তু খারাপ কথা সহ্য করব না। জিয়াউল সব চুপচাপ শুনে এতক্ষণে মুখ খুললেন। আঞ্জুমান, আমি আজ এই মুহূর্তে সজ্ঞানে ইচ্ছায় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, তাই তোমাকে আমি ত্যাগ করলাম, মানে তালাক দিচ্ছি। 1 তালাক, 2। জিয়ানা গিয়ে জিয়াউলের মুখ চেপে ধরলো, কাপা গলায় বলল, আব্বু আমাকে আর অপরাধী বানিও না। আমার সব দোষ, এটা আমিও মানি। আমার জন্মের দোষ, আমার ভাগ্যের দোষ। তোমরা আমার চমৎকার শেল্টার দিয়েছো, শিক্ষা, আদব কায়দা সব দিয়েছো পরিপূর্ণভাবে। আমি সেগুলো ব্যবহার করতে পারিনি, কাজেও লাগাতে পারিনি। চলো আমরা এই এলাকা ছেড়ে দিই। অতীতকে তো মুছে ফেলা যায় না, তবে অতীত আগলে ধরে বসে থাকাও তো ঠিক না। কথাগুলো জিয়ানা অত্যন্ত স্বাভাবিকভাবে বললেও চোখে হরকাবান। তারপর গড়িয়ে পড়া সেই পানি গালের উপর থেকে মুছে আঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, আম্মু, অভিশাপ দিলে যদি তোমার একটু ভালো লাগে তবে তাই দাও। আর ভার্সিটির কাছে আমরা যে বাসা নিয়েছি, আমি আজ থেকে সেখানেই থাকবো পার্মানেন্টলি। আপনিও হয়তো সেখানেই উঠবে। তোমাদের জন্য অন্য এলাকায় বাসা দেখবো। ছোট্ট একটা ফ্ল্যাট হলেই তো চলবে, তাই না? আঞ্জুমান জিয়াউলের দিকে তাকিয়ে আছে তখন থেকে, তার কানে আর কোনো শব্দই যাচ্ছে না। তালাক শব্দটাই বাড়ি খাচ্ছে বারবার। এই যে এদের জন্য নিজের সুন্দর বিলাসী জীবন ফেলে এসেছিল, এমন ঠুনকো ভালোবাসা জিয়াউলের চাকরি ছাড়া অর্থ অভাবে দৈন্যদশায় দিন কাটাচ্ছে। সামাজিক আর্থিক সব দিক দিয়ে আজ শূন্যের ঘরে এসে আঞ্জুমান না হয় ভুলভাল বলেই ফেলেছে, তার জন্য জিয়াউল সোজা ত্যাগের কথা বলবে? আঞ্জুমান গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে শক্ত করে বলে, তোমাদের কারো কোথাও যেতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। ত্যাগ করতে চাওয়া আর করা একই জিনিস। ডিভোর্স পেপার পাঠিয়ে দেব শীঘ্রই। জিয়ানা আঞ্জুমানের পা টেনে ধরে হিচকি দিয়ে এবার কান্না শুরু করলো। এমনভাবে ধরেছে আঞ্জুমান নড়তেও পারছে না। পেছনে ফিরে দেখলো চলে যাব বলার পরেও জেনিয়া জিয়াউলের চেহারা অপরিবর্তিত, আর নিচে তাকিয়ে দেখলো যাকে পর ভেবেছে সে আকুল হয়ে কেঁদে যাচ্ছে। আম্মু, ও আম্মু, তুমি আমার মারো, কাটো, যা ইচ্ছে করো, আগের মতো গালিগালাজ করো যত ইচ্ছা, তবু ছেড়ে যেও না। তুমি বের হওয়ার সাথে সাথে আব্বুর হার্ট অ্যাটাক করবে। আমরা তো এতিম হয়ে যাব আম্মু। আমার সত্যি কোনো হাত নেই এইসবে। কোনো একটা ভুলের কাফারা চলছে আমাদের। আমি সব ঠিক করে দিব ইনশাআল্লাহ। আমায় একটু ভরসা করা যায় না? তুমি নিজের হাতেই তো আমাকে মানুষ করেছো। তুমি কি তোমার জিয়ানাকে চেনো না? আমাদের বিয়ে ভুল হলেও ভুল মানুষের সাথে তো হয়নি। তাদের ভেতরে এখনো মনুষ্যত্ব আছে। আমাদের উপর একটু ভরসা করো দয়া করে। আর কিছু বলতে পারলো না জিয়ানার কান্নার দাপুটে। আঞ্জুমান নিজেও নিচু হয়ে বসে জিয়ানাকে জড়িয়ে ধরে শব্দহীনভাবে কেঁদে উঠল। জেরি দৌড়ে এসে একসাথে আঞ্জুমান আর জিয়ানাকে জড়িয়ে নেয়। সেও কেঁদে কেটে শেষ। জিয়াউল হুইল চেয়ার টেনে এনে ধপ করে ফ্লোরে পড়ে গেলেন। সেদিকে পাত্তা না দিয়ে শরীর টেনে সবার কাছে এনে আগলে এনে পুরো পরিবারকে। সবাই আজ কাঁদছে কাঁদুক। কান্না স্ট্রেস হরমোন নিঃসরণ করে, শরীরে টক্সিনের চাপ উপশমে সাহায্য করে। কান্না মানুষের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, যার ফলে কান্নার পর এক প্রকার প্রশান্তি বয়ে আনে শরীর আর মনে। নরম হয়ে আসা সূর্যের তেজ জানান দিচ্ছে দিনের টেম্পার প্রায় শেষ। অপরাহ্নের শুরুতেই হঠাৎ করে কিছু মহিলা পুলিশ এসে ধরে নিয়ে যায় জিয়ানাদের বিল্ডিংয়ের সকালের কুটনি দুজন মহিলাকে। সারা এলাকা থম মেরে যায় এই ঘটনায়। মক্কু এসে নিবিড়কে জানায়, ভাই, কাজটা কি ঠিক হইল? শোন, এলাকায় যখন অনেক কুত্তা হবে, অযথা সেগুলো ঘেউ ঘেউ করবে। কুত্তার দলের মাঝখানে দুটোর কষে বাড়ি দিবি, তারপর সবগুলো তো ঘেউ ঘেউ বন্ধ তো হবেই, সাথে অর্ধেক এলাকা ছেড়ে পালাবে। এই থেরাপি তো জানি ভাই, কিন্তু 2 জনের মাঝে একজন পাপ্পুর বোন আছে, যে জেনিকে চর মারছে ওই মহিলাটা। ওই মহিলাই সব মতদান করেছে। পাপ্পু আর গলাকাটা মকবুলের পেছনে বাছে নিশ্চিত ভাই। নিবিড় পেপার বেগটা ঘুরালো বার কয়েক, তারপর বলল, আমার বাঘিনী এমনই ছেড়ে দিলে সেটা আমার বিশ্বাস হচ্ছে না। তুই শিওর জিয়ানা কিচ্ছু করে নাই? সেটা জানি না ভাই, জনি জানে। ঘটনাস্থলে ওই ছিল। আচ্ছা, জিয়ানাকে দেখা হতে বলিস, আর 1 সপ্তাহ পর কালচারাল ফেক্ট খরচের হিসেবটা করে দিস আমাকে, প্লাস প্রধান অতিথি দিবি মইনুল খানকে। মক্কু অবাক হয়ে নিবিড়ের পায়ের কাছে এসে বসে জিজ্ঞাসা করলো, ভাই, মইনুল খান উনি কি আসবে? একজন স্বরাষ্ট্রমন্ত্রী সত্যি আসবে? আমার সাথে কথা হয়েছে, ওনার শিডিউল ফ্রি অনুযায়ী ডেট ফিক্স করেছি আমি। চেয়ারম্যান স্যার জানেন? না। তখনই নিবিড়ের ফোনে কল আসে। কল রিসিভ করে শুধু শোনা গেল, আসতাছি। থানায় চল, আমাদের পার্টির 2টা ছেলে 22,000 পিস পেন্সিডিল সহ সেখানে কট খেয়েছে। বলে মুচকি হাসলো। মক্কু দাঁড়িয়ে প্রশ্ন করে, ভাই, আমি না শুনলাম 2.5 লাখ বোতল নিয়ে আসতেছে। এটাই টেকনিক পাপ্পুর,
ছোট চালান দিয়ে ইচ্ছাকৃত কট খেয়ে আস্তে ধীরে বড় চালান নিয়ে পগার পার। পুলিশগুলাই এক একটা শালার নেংটি এন্দুর। বালগুলারে সরকার ট্রেনিং দেয় আমি বুঝি না ভাই। পুলিশ নিজে ইনভলভ থাকে রে মকু, তারা কমিশনকে সাবধানে পার করে দেয়। তবে এবার পাপ্পু একা না, তোর মনে আছে নায়িকা রঞ্ঝুম গুম হওয়ার জন্য যে রেজাল্ট সরকারের কাছে গিয়েছিলাম? ভাই অনেক রাতে গেলেন। ভেতরে কেউ ছিল না, তবে বাইরে পাপ্পু আর গলাকাটা মকবুলের জুতা ছিল। বিরোধী দলীয় নেতার সাথে ভাই রেজাউল কি করে? সবাই এক ঘাটে পানি খায় রে মকু। রাজনীতিতে সবাই যেটা দেখে সেটা রাজনীতি না, এটা শুধু স্ক্রিপ্ট সাজানো একটা রোল প্লে করা থাকে, ভেতরে সব ভিন্ন। কন্ট্যাক্ট করা থেকে কার কতটুকু ভাগ। তবে আমার আর তোর মতো যারা আছিস তারাই আসল মারাটা খায়। ফ্রন্ট লাইনে আমাদের রেখে এরা সবসময় ডাবল রোল প্লে করে। টু মাস আইরিনি না? ভাই কিন্তু আমরা তাহলে কোন পক্ষে? সবাই যদি তলে তলে এক হয় আমরা তো সব একেবারে ফেসে যাব। অলরেডি তুই ফাঁসা। কোনটার জন্য? দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করে মকু। রেজাল্ট সরকারের অফিসে তুই 2 বার নষ্টমী করেছিস, যদি নেশার ঘরে, তবু ওনার কাছে ফুটে যাচ্ছে। মকু লজ্জায় মুখ লুকিয়ে বলল, ভাই জেনি যদি জানে তাহলে কি আমাকে ভুল বুঝবে না? জেনি অনেক মেসিউর, আমারটা হলে আয়শা বলতো। যান, দ্বিতীয় বিয়ে করে আসেন, 3টা সিট খালি আছে এখনো। বলেই হো হো করে হেসে ওঠে নিবিড়। মকু খেয়াল করলো নিবিড় ইদানিং কারণে অকারণে হাসে, কিন্তু তার হাসি আসছে না। তাই সিদ্ধান্ত নেয় যা যা গোপন কথা আছে সব বলে দিবে। সম্পর্ক শুরু করতে গেলে কোনো গোপনীয়তা রাখা উচিত না, বিশেষ করে এইসব বিষয় তো একদমই না। জিয়ানা আর জেনির ফাইনাল পরীক্ষার দোহাই দিয়ে ফ্ল্যাটে উঠেছে। জিয়াউল গাইগুই করলেও জিয়ানা হাবিজাবি বুঝিয়ে এসেছে। প্রতি উইকেন্ডে যাবে তারা, তাছাড়া কাছাকাছি তো ফোন করলেই হাজিরা দিয়ে আসবে। জিয়ানা ব্যাগ আর কিছু দরকারি জিনিসপত্র সহ জেনিকে উপরে দিয়ে একটু মার্কেটের দিকে যাবে। জেনি ব্যাগ ফ্লোরে রেখে বলে, আমিও যাব। মুসাদ্দিক নিচে আমার জন্য অপেক্ষা করছে, একটু দেখা করে আসি। জেনি আর জিয়ানা নেমে দেখে নিবিড়ের বাইক নিয়ে মক্কু দাঁড়িয়ে আছে। মুখে চোখে অন্যদিনের মতো উৎফুল্লতা নেই। জিয়ানা তাদের রেখে সামনে আগালো। মক্কু ইশারা করলো বাইকে বসার জন্য। জেনি বিনা বাক্যে উঠে বসলো। জড়তা সংকোচ ছাড়াই পেটের কাছে হাত দিয়ে ধরে বসলো। মক্কু মুচকি হেসে বাইক স্টার্ট করে ছুটে চলল নদীর দিকে। বিকেল হয়, মানুষজন নিশ্চয়ই সব ভাত ঘুমে। এই দিকটায় বেশ নিরিবিলি। নদীর শান্ত হাওয়ায় জেনির গোছানো চুল, যা বাইকের গতির কারণে বাতাসে এলোমেলো হয়েছে, সেগুলো উঠছে। সাদা কালো মিশেলের একটা সালোয়ার কামিজ পরে ওড়নাটা চাদরের মতো পেঁচানো। জেরি সবসময় ওড়না এভাবেই পরে, এটা মক্কুর খুব ভালো লাগে। আগে স্বাস্থ্য বেশ গুলুমুলু ছিল, এখন স্বাস্থ্য ভেঙে গেছে। তাছাড়া আগে বেশ সাজুগুজু করতো, আর এখন একদম সাদামাটা। নিজের যত্নের যে বেশ হেলাফেলা করে বোঝা যায়। ফর্সা মুখে কেমন জানি বিষাদের ছাপ নিয়ে ঘুরে বেড়ায়, যদিও কখনো ভিকটিম কার্ড প্লে করে না, এমনকি বেচারা ভাবটাও নেই। আলাদা এক দৃঢ়তা আছে জেনির চাহনির মাঝে। জিয়ানা আর জেনির তেমন কোনো মিল নেই, না চেহারা আর না ব্যক্তিত্বের। মকুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জেনি প্রশ্ন করে, কত খারাপ চেহারা না আমার? মুচকি এসে মক্কু উত্তর দেয়, আমার পাশে তোমাকে জলে জলে তারা লাগছে নিশ্চয়ই। তোমাকে দেখেছো তুমি কখনো? না দেখার কি আছে, ছেলে হিসেবে ঠিকই তো আছেন, শুধু একটু স্বাস্থ্য খারাপ। হাইট টাইট সবই ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করলেই ঠিক হয়ে যাবে। মক্কু ঘাসের উপর বসে পড়লো। তারপর নিজের পকেট থেকে রুমাল বের করে বিছিয়ে জেনিকে ইশারা করলো বসতে। জেনি রুমালটা গুটিয়ে নিজের হাতে নিয়ে খালি ঘাসের উপর বসে। মক্কু জেনির রুমাল ভাঁজ করা দেখতে দেখতে বলল, তুমি জানো আমার চেহারায় গাঞ্জুটা একটা ভাব আছে, অথচ আমি কখনো গাঞ্জা তো দূরের কথা, তেমন একটা সিগারেটও খাই না, তবে ড্রিঙ্ক করেছি। মাথা চুলকিয়ে আস্তে করে বলে অন্যদিকে তাকালো। জেনি মুচকি হাসে এমন মুখ চোরামি দেখে। মক্কু আরও বলল, শুধুমাত্র এই চেহারার জন্য আমাকে অসংখ্যবার পুলিশ রাস্তায় আটকিয়েছে, খুদাই চেক করেছে। পুলিশের ধারণা আমি কঠিন গাঞ্জাখোর। মক্কুর বলার ধরন দেখে জেনি খিলখিল করে হেসে ওঠে, আর মক্কু তার সাথে সাথ দেয়। জেনির অতিরিক্ত হাসার ফলে চোখের কোণে জল চিকচিক করে ওঠে। নিজেকে নিয়ে কেউ এসব বলে? যা সত্যি তা স্বীকার করতে দোষের কি? তোমাকে আরেকটা কথা বলার জন্যই এনেছি। মাথা নিচু করে বলল মক্কু। জেনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তার দিকে। মক্কু দ্বিধা ঝেড়ে বলা শুরু করলো, আমি সারা জীবন ভেবেছি বিয়ে শাদী করবো না, তোমাকে ভালো লাগতো কিন্তু বলার সাহস হয়নি, কারণ কোথায় সজীব ভাই আর কোথায় আমি। মেয়েদের প্রতি আর প্রেম ভালোবাসা আসেনি ঠিকই, কিন্তু ফাজলামি করেছি অনেক, ইপটিজিং ফ্ল্যাটিং সবই করেছি রাস্তাঘাটে, কিন্তু সজ্ঞানে কখনো। ঢোক গিলল একটা বড় করে। তারপর জেনির হাতটা কাপা হাতে ধরে নিজের কাছে এনে বলল, নেশার ঘরে আমি কয়েকবার ফিজিক্যাল ইন্টিমেট হয়েছি, আই এম নট ভার্জিন। সেটা তো আমিও না মুসাদ্দিক, আমাকে 4 জনেরে। আর কিছু বলতে পারলো না জেনি। মক্কু নিজের হাত দিয়ে জেনির মুখ চেপে ধরেছে। ওইটা অ্যাক্সিডেন্ট,
হয় না জীবনে কত অ্যাক্সিডেন্ট। তাছাড়া তোমার বয়সে অসংখ্য মেয়ে আছে যারা বিয়ের আগে অসংখ্যবার রিলেশনের নামে স্বইচ্ছায় নোংরামি করে আসে, আবার লোক ঠকিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করে। তুমি আমার কাছে পুতো পবিত্র জেনি। জেনি নিঃশব্দে কেঁদে ওঠে। মুক্কু দেখলো চেয়ে মুক্তদানার মতো টুকটুক করে চোখের পানি গাল বেয়ে পড়ছে। হাত পেতে কয়েক ফোঁটা পানি আটকালো, তারপর জিজ্ঞাসা করলো, চোখের পানি খেতে কেমন, খেয়ে দেখি। আমি কখন কবে কেঁদেছি মনে নেই। জেনি কান্নার মাঝে হেসে দিয়ে সে হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। মুক্কু মুখ এগিয়ে এনে বলল, হাতেরটা ফেলে ভালো করেছো, এখন তোমার গালের গোলাপ খাওয়া যাবে। জেনি মুক্কুর বাহুতে কিল দেওয়া শুরু করে বলে, অসভ্য আছেন ভালোই। একজোড়া কপত কপতির খুনসুটিময় সম্পর্ক চলতে থাকে শান্ত নদীটির তীরে। ঠিক বেলা ডোবার প্রাককালে নিবিড়ের ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় আপনা আপনি পায়ের গতি কিছুটা শিথিল হলো জিয়ানার। পরক্ষণে সেটাকে জোর করে বাড়িয়ে টান দিল একটা সাই সাই করে সাইকেলটা চলে গেল। অপরদিকে ভেতরে টিনের জানালা দিয়ে নিবিড় সবটা দেখে মুচকি হাসে। বিয়ের পর 3 দিন চলে গেছে। কালচারাল ফেস্টের জন্য নিবিড়ের হাড্ডি গুঁড়া হওয়া পরিশ্রম যাচ্ছে, তাই দেখাও হয়নি আর তাদের। কিন্তু প্রতিনিয়ত মেয়েটা নিবিড়কে জ্বালিয়ে মারছে। রাতে ঘুম তো আগে থেকেই হতো না, ইদানিং সেটা দিনেও ফেস করছে। চোখ বন্ধ করলে জিয়ানার শরীরের গন্ধ নাকে এসে ধাক্কা লাগে। কয়েক মিনিট জিয়ানার শরীরের উপরে পড়ে থাকার কথা মনে হলে কেমন শিরশির অনুভূতি দাপাদাপি করে। চোখ পাকিয়ে নিবিড়কে রাগ দেখানো, আবার জোর করে ওষুধ খাওয়ানো, প্রতিটা কাজ 3D স্ক্রিনের মতো চোখে ভাসে। নিজেই নিজেকে প্রচণ্ড খারাপ ভাষায় গালি দেয়। বাস্টার্ড, সাবকনসিয়াস মাইন্ড। তারপরে যখন ক্লান্তি এসে চোখের পাতা ভর করে, সাথে সাথে ভেসে ওঠে তেলতেলে ছোট নাকের বড় বড় বাদামি চোখের এক মেয়ের মায়াবী মুখের প্রতিচ্ছবি। জিয়ানা যখন থেকে উইক পরা বাদ দিয়েছে তখন থেকে ছোটখাটো ইভটিজিং এর শিকার হচ্ছে। যদিও মাস্ক পরেই থাকে তবুও বোঝা যায় সে একজন মেয়ে। তাড়াহুড়ো না থাকলে সেখানে দাঁড়িয়ে উত্তম মাধ্যম কিছু দিয়ে দিবে। কদিন আগে স্কুলের ইউনিফর্ম পরা কিছু ছেলে জিয়ানাকে দেখে বলে ওঠে, আম্মা সেই সেই। জিয়ানা সাইকেল থামিয়ে বলে, ওহে হারামজাদাস, আমি আসলেই সেই, কিন্তু মাম্মা হবে না। তোদের মাম্মার বউ মামি আমি। নেক্সট টাইম ঠিকঠাক কমেন্টস চাই, ওকে? ছেলেগুলা হকচকে স্থান ত্যাগ করে সাথে সাথে। আবার হাঁটার সময় কিংবা অন্য কাজের সময় কেউ নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকলে জিয়ানা বড় করে সালাম দেয়। এতে করে উক্ত ব্যক্তিটি লজ্জায় পড়ে যায়। মার্কেটে যাচ্ছে কিছু দরকারি জিনিসপত্র কিনতে, কিন্তু রাস্তার মাঝখানে এমনভাবে একটা সাদা টয়োটা প্রাডো গাড়ি দাঁড় করানো, সাইকেলটাও পার করা যাচ্ছে না। তাই জিয়ানা পেছন থেকে হাঁক ছাড়লো। আই বাপ, কোন লাট সাহেবের রাস্তাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে গাড়ি দাঁড় করিয়ে রাখছে? সাইকেল রাস্তায় রেখে জিয়ানা গাড়ির কাছে যায়। কাছে টোকা দিয়ে মাস্ক খুলে প্যান্টের পকেটে ভরে দাঁতে দাঁত পিষে অপেক্ষা করলো আরো মিনিট 2-1। ধৈর্যের বাঁধ ভেঙে যখন সপ্তম আসমানে, তখন আশেপাশে তাকিয়ে কিছুটা দূরে কাঙ্ক্ষিত বস্তুটা দেখে মুচকি হাসি দিল। অপরদিকে গাড়ির ভেতরে একজোড়া চোখ দেখে যাচ্ছিল জিয়ানাকে। আধা ভাঙা একটা ইট নিয়ে জিয়ানা যেই কাচে মারবে তখনই জানালার কাচ নেমে গেল। সেই কাজ দিয়ে জিয়ানা মাথা ঢুকিয়ে দেখলো শক্তপোক্ত এক দেশি ব্যাটা বিদেশি ভং দূরে হাতে ফোন নিয়ে জিয়ানার দিকে তাকিয়ে। জিয়ানা জিজ্ঞাসা করে, এই যে লাটের বাট কালা নাকি? হ্যাঁ, কখন থেকে নক করছি, কানে যায় না? মুখের কথার দাম নাই, অথচ ভাঙ্গা ইটের বেশ ক্ষমতা। I just want to say, only beauty নাকি beauty with brain. দেখা শেষ, এখন ফোটেন গাড়ি সহ, না হলে এই ইট দিয়ে কি ফাটাবো তার ঠিক নেই। মেজাজ খারাপ হওয়া শুরু হয়ে গেছে আমার। আক্কেল তো মাথায় থাকে, কিন্তু আপনার দেখছি নিতম্বে নেমে গেছে। হো হো করে হেসে দিল গাড়ির ব্যক্তিটি। তারপর গাড়ির দরজা খুলে নেমে জিয়ানার কাছে এসে দাঁড়ালো। জিয়ানা কপাল ভাঁজ করে দেখলো সূর্য ব্যক্তিটিকে কোথাও পরিচিত ঠেকছে যেন। Look, the car tire has gone flat. ড্রাইভার মেকানিককে ডাকতে গেছে, তাই গাড়ি দিয়ে এমন বেকায়দায় রাস্তা ব্লক করা। জিয়ানা উকি দিয়ে দেখলো সত্যি সামনে চাকাটা পাংচার। নিজের ভুল বুঝতে পেরে হাতের ইটটা সাইডে রেখে বলল, দুঃখিত, কিন্তু এখন আমি যাব কিভাবে? এখন বিকেল, তাই রিক্সা কিংবা বাইক নেই রাস্তায়। একটু পরে তো হ্যাপি গ্যাঞ্জাম লেগে যাবে। ব্যক্তিটা আরেকটু এগিয়ে এসে জিয়ানার দিকে ঝুঁকে বলল, আমার তো এই ফাঁকা রাস্তায় তোমার সঙ্গে বেশ ভালো লাগছে মিস। আব্বে রোমিও, আমি জুলিয়েটের খালার রং নাম্বারে ফ্ল্যাট করছেন। এসব চিজি ফ্ল্যাটে আমার বমি পায়। তাছাড়া কি পারফিউম দিয়েছেন? বেশ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে 2 কদম পিছিয়ে গেল জিয়ানা। কেন, স্মেলটা কি অনেক হট? হট? হো হো করে হেসে দিল জিয়ানা। তারপর আবারও বলে, তীব্রতা এত বেশি যে আমার নাকে সুরসুরি লাগছে। যে কোনো মুহূর্তে হাঁচি শুরু হতে পারে। বেশ, হাসির কিন্তু একটা সুন্দর শব্দ হয়, যেমন হাই চুম্মো। মুখে মুচকি হেসে বলে উঠে লোকটা। জিয়ানা বুঝলো আচ্ছা তাদের এই লোক, তবে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছে বাচ্চাতন। জিয়ানা কোনো রকম গাড়ি
ডিঙিয়ে সাইকেল ঘুরিয়ে বলে, আরেকটা আছে, আপনি হয়তো জানেন, হাঁচুদির ভাই মায়ের বাপ 7 আপ। তারপর সাইকেল নিয়ে আবারও ফিরে যায় যেদিক দিয়ে এসেছিল সেদিকে। অপরদিকে রাস্তায় দাঁড়ানো ব্যক্তিটি দম ফাটানো হাসি দিয়ে এই গাড়িতে উঠতে উঠতে বলে, ড্রেসটিন ঝাঁসি কি রানী। আজকাল সব কিছুই ভার্জিন, যেমন এক্সট্রা ভার্জিন অয়েল, ভার্জিন রেজিনের প্লাস্টিকের জিনিস। শুধু মেয়ে মানুষই ভার্জিন না। বলেই চায়ের কাপটা উঠালো শুকনীল নিবিড়। তার সাঙ্গু পাঙ্গুরা সহমত ভাই, একমত ভাই, ঠিক বলছেন ভাই বললেও একজন বলে, কেন ভাই, আমাদের ভাবির সমস্যা আছে নাকি? নিবিড় চায়ের কাপটা আস্তে করে বেঞ্চে রেখে বলল, আমারটার কথা আলাদা, সে নেপচুন থেকে আনিদিত হীরা। এই পৃথিবীতে প্রাণীদের কথা বলছি। নেক্সট টাইম আমার বউ সম্পর্কিত কোনো কথা তোদের কারো মুখ থেকে শুনতে চাই না আমি। শেষের কথাটা বেশ কড়া সুরে বলল। আকাশ মক্কুকে কনুই দিয়ে গুতা দিয়ে বলে, বাইক কেমনে আমার আমার বলে, দেখছেন কেমন অধিকার দেখায়? ওই দিন অর্ধেক বাসর সায়রাই বুঝতে পারছে ভাবি ডিফারেন্ট। আপনি কিছু বুঝছেন নাকি? আকাশের গলা অনেকটা ফাটাবাসের মতো হওয়ায় মোটামুটি সবাই শুনতে পারছে তার কথা। নিবিড় তার দিকে কড়া চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি বললি তুই? আবার বল। আকাশকে আর পাইকে চাটা ফেলে এক ছুটে দূরে গিয়ে বলে, ভাই আমরা না গেলে তো ফুল কোর্স কমপ্লিট করে ফেলতেন। যতই অস্বীকার করেন আমরা কিন্তু সত্যিটা জানি। নিবিড়ও বসা থেকে উঠে আকাশের দিকে এগিয়ে বলল, আয় কাছে আয়, কিচ্ছু করবো না, আস্তে ধীরে সব আলোচনা করা যাবে। আকাশ আর একটু দূরে গিয়ে বলে, মাথা খারাপ আমার, আপনার কাছে গেলে আজ আর আমার রক্ষা নেই। এখন তো আমি ভাবির কাছে যাব, বাঁচালে সে একমাত্র পারবে। যে আমার ওয়েট 5 মিনিট নিতে পারে না, সে বাঁচাবে আমার কাছে তোকে? বলদগুলো সব আমার কপালেই পড়ে। মনে মনে বলে আবারও টং দোকানে ফিরে গিয়ে দেখে সবগুলো মিটিমিটি হাসছে। করিম চাচা সবগুলোরে আজ 10 কাপ করে বুলেট চা খাওয়াবা, না হলে তোমার দোকান আজ থেকে বন্ধ। বলেই গটগট করে চলে যায় নিবিড়। জিয়ানা ক্লাস থেকে বের হয়েই আকাশের মুখোমুখি হলো। আকাশের লোক সম্মুখে ভাবি বলে লম্বা সালাম দিল। আশেপাশের কিছু মেয়ে আর চোখে একবার দেখে চলে যায়। জিয়ানা কপাল ভাঁজ করে বলল, ভাবিটাকে ভণ্ড ভণ্ড একটা ব্যাপার আছে। আজ থেকে আমাকে আম্মা আর কাবলিওয়ালাকে আব্বা ডাকবেন, মনে থাকবে? একদম মমতা ঘেরা ডাকা। আহা, ভাবতেই ভালো ভালো লাগে। কতগুলা দামড়া দামড়া মানুষ আমাকে আম্মা আম্মা বলে রাখছে। এখন আসি, আল্লাহ হাফিজ। আকাশের শুকনো কাশি শুরু হয়। পাশ থেকে একজন একটা বোতল এগিয়ে দিল। আকাশ আশেপাশে না দেখে বোতলটা নিয়ে ঢকঢক করে বোতলটা খালি করে ফেলে। আরে আরে, বোতলে মুখ লাগালেন কেন? এই জন্য কারো উপকারী করতে নেই। বলেই হাত থেকে এক প্রকার টান দিয়ে বোতলটা নিয়ে জিয়ানার পেছনে পেছনে চলে গেল মিম। আকাশ অবাকের উপর অবাক হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আব্বা বলে আবারও দৌড়ে ক্লাবের দিকে গেল। তাকে সবাই পেয়েছেটা কি, যে যেমন পারছে ঝাড়ি মারছে আর জ্ঞান দিচ্ছে শুধু। 25 বছর বয়সে নিজেকে প্রাইমারি ছাত্র মনে হচ্ছে। জিয়ানা কমন রুমে এসেছে ফ্রেশ হবে। থিওরিটিক্যাল ক্লাস করলে তার প্রচণ্ড ঘুম পায়। ঝিমুনি দিয়ে অর্ধেক ক্লাস পার হয়। তারপর যদি হয় মিনমিনে গলার টিচার, তবে মনে হয় কানে কানে কেউ ঘুম পাড়ানি লরি শোনাচ্ছে। ঘুমের রেশ কাটানোর জন্য তার এখন পানির ঝাপটা দরকার। ওয়াশরুমে ঢুকে আগে টয়লেটে ঢুকলো। মিম বেসিং এর পাশে দাঁড়িয়ে আছে। বাহির থেকে দুইটা মেয়ে এলো আলোচনা করতে করতে। আলোচনার টপিক নিবিড় কেন জিয়ানাকে বিয়ে করলো। তারা বিশ্বাস করতে পারছে না। আমার মনে হয় নিবিড়কে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে এই অদ্ভুত মেয়ে। অপরজন বলল, আমার তো মনে হয় ব্ল্যাক ম্যাজিক করেছে। নিবিড় ভাইয়ের রুচি তো অত্যন্ত উন্নত। এমন ছেলে ছেলে দেখতে মেয়েকে কেন বিয়ে করতে যাবে? ঠিক বলেছিস, আবার সত্যি নাও হতে পারে। এমনি হয়তো নিবিড়ের নামের সাথে জড়িয়ে ফর্মে থাকতে চাই। নিবিড় ভাইয়ের বিয়ে কি দরকার, যেখানে পুরো ক্যাম্পাস ওনার এক রাতের বউ হইতে রাজি? হ্যাঁ ঠিক, অনেকদিন আগে একটা ভিডিও আপ দিয়েছে, দেখেছিস? কি শার্প জো লাইন দেখেছিস? আহা, আমার গলা শুকায় যায়। ওনাকে তামান্নার সাথেই মানায়। এদের কথোপকথনে মিমের মেজাজের ঘরে আগুন লেগে গেল। যেন গলা খাকারি দিয়ে বলে উঠে, ওই হাগামুতার জায়গায় এত কথা কিসের? বাথরুমে বেশি কথা বললে মুখে গন্ধ হয়। যদিও তোমরা এমনিতেই সেফটি ট্যাঙ্কি, যত সব ফালতু চিপ মাইয়া অন্যের জামাইয়ের দিকে খারাপ নজর দেয়। মেয়ে দুইটা মিমের দিকে এক প্রকার তেড়ে গেল। জিয়ানা বের হয়ে তুড়ি বাজিয়ে সবার অ্যাটেনশন তার দিকে ঘুরিয়ে বলে, নিবিড় কি বলিউড কিংবা হলিউডের হিরো? একে তো কালা, তার উপর আবার রেকর্ড মার হাবা।
জিয়ানা হকের দিন এত খারাপ আসে নাই যে তোমাদের এই সো কল্ড ভণ্ড নেতাকে ব্ল্যাকমেল বা ব্ল্যাক ম্যাজিক করবে। মানুষের রুচি ইয়াক। চল ভীম। জিয়ানা যে ওয়াশরুমে মেয়ে দুইটা টের পায়নি, তাই জিয়ানাকে দেখে তারা চুপসে গেছে। তুই শুনেছিস কি সব বাজে কথা বলছিল? চল নিবিড় ভাইকে বিচার দিয়ে আসি। মিম রেগে বলল। তখন জিয়ানা তাকে সাইড হাঁক করে ওয়াশরুম থেকে বের হতে হতে বলে, মিম দুগুণের ডিমের বাচ্চা, অল্পতে এত হাইপার হলে কি চলে? আর নিবিড়কে ওর কাছে বিচার দিবি কেন? সে কি জাজ? ফালতু আদমি একটা। ফ্রি বিয়ে করে পকার পার 5 দিন হতে চললো, অথচ কোনো খোঁজ খবর কি দূর কি বাদ, একটা সিঙ্গেল কল পর্যন্ত করে নাই। তাকে আমি গোনাতেও ধরি না, ভাবছি একটা সুগার ড্যাডি ধরে ভেগে যাব। ছি, কি সব চিন্তা তোর? আগে শেষ করতে দে মেরি মা। আমি ভেগে গেলে কি হবে জানিস? লোকে বলবে নিবিড়ের বউ ভেগে গেছে। যে লোক বউ সামলাতে পারে না সে কিভাবে এলাকা সামলাবে? বলেই হেসে কুটি কুটি হলো জিয়ানা। সাইড থেকে মিম পিঠে একটা কিল দিয়ে বলল, একটু মেয়েলি কাপড় পরতে পারিস না? তাহলে তো সবার মুখ বন্ধ হয়ে যাবে। তোর যে ফিগার, নায়িকা ফেল। মেয়েগুলো জেলাসিতে জোরে মরে খাক হয়ে যাবে। সোশ্যাল সাইটে একটা মিমস দেখিসনি? অত দামি দামি জামা কাপড় পরে কি হবে? জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কাটে কাপড় ছাড়া। বলে একটা দৌড় দিল জিয়ানা। মিমের কান গরম হয়ে উঠেছে এমন অ্যাডাল্ট জোকস শুনে। সেও পেছন পেছন ছুটল। জিয়ানা মাঠে দৌড়ে এসে বলল, ওকে, তুই আমার জোক শুনেই লাল হয়ে যাচ্ছিস? বাসর ঘরে তো মেল্ট হয়ে যাবি। সরি, তুই তো ডিম হবি, তুই তো সেদ্ধ হবি। মিম তেরে গিয়ে ধরতে চাইলো। জিয়ানা আবারও ছুটে। কিছুটা ছোটাছুটির পর জিয়ানা হঠাৎ চিৎকার করে ওঠে। সামনে সাদা শার্ট আর কালো প্যান্ট পরা ফর্মাল ড্রেস আপে এক ছেলে এগিয়ে আসছে তাদের দিকে। জিয়ানা ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। মিম দাঁড়িয়ে পড়ে নিজের জায়গায়। জিয়ানা হেসে হেসে হাত জড়িয়ে ধরে কথা বলছে। একবার লোকটার খোঁচা খোঁচা দাড়ি ধরে দেখছে, আবার পেটে ঘুষি মেরে খিলখিলিয়ে হেসে উঠছে। মিমি ভাবছে, এত দিলখোলা মানুষ কেমনে হয়? যার কোনো জড়তা নেই সেই জিয়ানা। বাস্তববাদী এই মেয়েটিকে সৃষ্টিকর্তা চমৎকারভাবে বানিয়েছে। মিমের বাবা একজন সামান্য দপ্তরি। মিমদের 5 ভাই বোনের সংসারে দিন কাটানো যেন যুদ্ধের মতো। জিয়ানার 2টো টিউশনি মিমকে দিয়েছে। নিজে এখনও টিউশনি খুঁজে পাচ্ছে না। বাসা থেকে খরচ নেয় না। যতদূর জানে ফ্ল্যাটের ভাড়া বাবদ খাওয়ার খরচ সহ 10,000 লাগবে। এই মেয়ের কাছে একটা টাকাও নাই, অথচ দেদারসে ঘুরছে ফিরছে। যদি বলা হয় কি করবি, কাল কিভাবে চলবি, উত্তর একটাই, ফিকার নট ইয়ার। মিমের ধ্যান ছুটে গেল হঠাৎ হটকারিতায়। কোত্থেকে নিবিড়ের কয়েকটা চেলাপেলা এসে উক্ত ব্যক্তিটির কলার ধরে ঝাঁকাচ্ছে। মিম দৌড়ে কাছে গেল। জিয়ানা ভ্রুকুচকে কিছুক্ষণ দেখলো, তারপর কলার ধরা ছেলেটাকে হ্যাচকা টান দিয়ে ছাড়িয়ে বলল, ওই কি হচ্ছেটা কি? হ্যাঁ, গুন্ডামি সব জায়গায় না? এক চেলা এগিয়ে এসে বলল, ভাবি, ভাই জানলে এই হালারপুতের খবর আছে। আপনি সরেন, আমরা দেখতাছি ব্যাপারটা। এতক্ষণে ভদ্রলোকের জবান ফুটল। জো, তোদের ক্যাম্পাসের অবস্থা সত্যিই খুব খারাপ। আর এরা তোকে ভাবে ডাকছে কেন? কারণ সে নিবিড়ের স্ত্রী। নিবিড়ের সবকিছুই রেজার্ভ। হাত দেওয়া তো দূরের কথা, তার উপর কেউ নিঃশ্বাসও ছাড়তে পারবে না। নিবিড় হেঁটে আসতে আসতে বলল। জিয়ানার কুঞ্চিত ভ্রু আর একটু ভাঁজ হলো। নিবিড় এসে খপ করে জিয়ানার হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করলো, ক্যাম্পাস এখন প্রায় সবাই জানে তুমি আমার স্ত্রী। আমার একটা ওয়েট আছে, অথচ তুমি এই খোলা মাঠে পরপুরুষকে জড়িয়ে ধরেছ। জিয়ানা মুচড়িয়ে হাত ছাড়িয়ে বলল, গুন্ডামির সময় শুধু স্ত্রী না, ভণ্ডলোক ছাড়ুন। আমি যাকে ইচ্ছা তাকে ধরে গলায় ঝুলবো, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি কি করেন আমি জানি না। নিজের বেলায় লীলা আর আমার বেলায় বিলা। ভদ্রলোক এগিয়ে এসে নিবিড়ের হাত থেকে জিয়ানার হাত ছাড়িয়ে বলল, এই জন্য আমি চাইনি তুই ঢাবি ছেড়ে এখানে ভর্তি হোস। বাসায় চল, আমি সরাসরি এখানে এসেছি। জেনিকে বলেছি সে ক্লাস করে চলে যাবে। জিয়ানা আর চোখে একবার নিবিড়কে দেখলো। দাঁতে দাঁত যে চেপে ধরে আছে বোঝা যাচ্ছে। আর একটু জ্বালানোর জন্য ভদ্রলোকের হাত জড়িয়ে ধরে বলল, চলো। নিবিড়ের রক্ত মনে হচ্ছে ফুটা শুরু করলো। শিরা উপশিরা ফুলে চোয়াল শক্ত হয়ে ওঠে। হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে বলল, জিয়ানা, মেজাজ কিন্তু অত্যাধিক খারাপ হচ্ছে। আমার সামনেই তুমি অসভ্যতা করছো। আশ্চর্য, এই আপনি বারবার ওকে এভাবে টেনে নিচ্ছেন কেন? আবার টিজিং করছেন বাড়ির লোকের সামনে। গুন্ডামি সব জায়গায় খাটে না জনাব। ছাড়ুন আমার বোনকে। এবার নিবিড়ের হাত নরম হয়ে এলো। বোন? এটা কি জেনির ভাই? জিয়ানার দিকে তাকিয়ে দেখে চোখ হাসছে। এই মেয়ে ইচ্ছা করে তাকে এমন বেজ্জতি করলো। জিয়ানা জুনায়েদের দিকে এগিয়ে গেলে জুনায়েদ জিজ্ঞাসা করলো, তোকে বারবার স্ত্রী স্ত্রী করলো কেন? পাগল আদমি,
একদা প্রেমিক ছ্যাঁকা দিয়েছিল, তাই যাকে দেখে তাকে বউ ভাবে। পিওর দেবদাসের ভাই নেবদাস। এক প্রকার জোরেই বলে চলে গেল জিয়ানা। চেলাগুলো এগিয়ে এসে জিজ্ঞাসা করে, ভাই, ভাবি কি আপনাকে পাগল বলল? নিবিড় কটমট করে তাকায় তাদের দিকে। আজকাল তাকে কেউ ভয় পাচ্ছে না। এই পাগল মেয়ের জন্য সবার ভয় কেটে যাচ্ছে। যে যেমন পারছে উদ্ভট প্রশ্ন করছে। রাগে কিরমির করে আবারও ক্লাবের দিকেই হাঁটা ধরে নিবিড়। কিছু দূর গিয়ে জিয়ানা বলল, ভাইয়া আমার তো ল্যাব ক্লাস আছে একটা, শেষ করে চলে আসবো, তুমি চলে যাও। পেছনে ফিরে দেখে মিম পেছনে পেছনে আসছে। জিয়ানা মিমকে ডেকে পরিচয় করিয়ে দিল জুনায়েদের সাথে। জুনায়েদ তাকে দেখলো পিচ্ছি একটা হ্যাংলা মেয়ে। স্বাস্থ্য অত্যাধিক খারাপ, তবে চোখ আর ঠোঁটগুলো খুবই সুন্দর। একদম গ্রামীণ ফ্রেশ একটা ভাব আছে। মানুষ তার ব্যবহার দিয়ে যেমন মানুষকে আপন করতে পারে, আবার ব্যবহার দিয়ে আপনকে পর করতে পারে। জিয়ানার ল্যাব ক্লাস হয়নি, তাই সে আগেই চলে আসে জিয়াউলের বাসায়। দরজায় নক না করে নিজের চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকে সবাইকে সারপ্রাইজ দিবে ভেবেছে, কিন্তু নিজেই যে এত বড় সারপ্রাইজ পাবে আশা করেনি। জিয়াউলের বেডরুমে আঞ্জুমানের একাধারে বলা কথায় জিয়ানার কাছে মনে হলো সে নদীর পাড়ের বালুর কিনারা, যেটা ঝুরঝুর করে ভেঙে মিশে যাচ্ছে নদীতে। জিয়া, সারা জীবন তোমার এই উদারতায় আজ আমাদের এই হাল। সত্যতা ধুয়ে পানি খাও এখন। বারবার বলেছিলাম জিয়ানার সাথে জুনায়েদের বিয়েটা দিয়ে দাও, তাহলেই তো নীলুফার ওয়ারিস সব জুনায়েদের হয়ে যেত। পাশ থেকে জুনায়েদ এক প্রকার চিল্লিয়ে বলে, আম্মু প্লিজ, যদিও আমি জানতাম জিয়ানা আমার কাজিন, কিন্তু ওকে আর জেনিকে কখনো আলাদা করে দেখিনি। এই টপিক বাদ দাও, অন্য সমাধান খুঁজে বের করো। অন্য কি সমাধান বাকি আছে? তুমি দামি ফ্ল্যাট কিনে লোন দ্রুত শোধ করতে অফিস থেকে ঘুষকে মামলা খাবে, আর আমরা ভর্তুকি দেব? এটা কিভাবে, কি করে? আমাদের কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ না? এখন পর্যন্ত 2 টাকা দিয়ে পরিবারের পাশে কখনো দাঁড়িয়ে দেখেছো কেমন লাগে? জিয়াউল উচ্চস্বরে প্রশ্ন করলো। আঞ্জুমান তাকে বাধা দিয়ে বলে, জিয়ানাই একমাত্র সমাধান। নীলুফার নামে যেহেতু ফার্মের জমিটা, তাই সেটার মালিক জিয়ানা। ও যদি লিখে দেয় কিংবা বিক্রি করে টাকা দেয় তবেই সমাধান হবে। এছাড়া আমাদের আর কোনো অপশন নাই। সরাসরি তো এইভাবে বলা যাবে না, তাই আমি ভেবেছি ওই গুন্ডার কাছ থেকে ডিভোর্স নিয়ে জুনায়েদের সাথে বিয়ে দেব। এক হিসেবে জিয়ানারও ভালো এতে। আমার ছেলে ওকে ভালো রাখবে ওই মাস্তান ছেলেটার থেকে। বিপদে পড়ে তুমি একেবারে শয়তানের কবজায় চলে গেছো আঞ্জু। আমি তোমাকে চিনতে পারছি না। আমার আঞ্জু আর আজকের এই আঞ্জুর সাথে কোনো মিল নেই। বড্ড হতাশাগ্রস্ত হয়ে বলে উঠল জিয়াউল। আঞ্জুমান গর্জে উঠে প্রশ্ন করলো, তুমি আর তোমার মেয়ের বাড়াবাড়ির ফল আজকের এই আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি। তোমার ইনভ্যালিড হওয়া, আমার মেয়ের ইজ্জত হারানো, সামাজিক সম্মান ধূলিসাৎ, সব তো আমারই ক্ষতি হয়েছে। ওই মেয়ের কি হয়েছে বলো? সে তো দিব্যি পাখা মেলে ঘুরে বেড়ায়। আমি সেবা যত্ন করে বড় করেছি, আর এই সামান্য জিনিস আশা করতে পারি না? আম্মু, তুমি জিয়ানার কাছে যদি এমনিতেও চাও ও দিয়ে দিবে। ওইসব সাংসারিক প্যাচও বোঝে না। তাছাড়া আজ দেখলাম যার সাথে বিয়ে হয়েছে সেই লোকটাকে, মনে হলো জিয়ানার প্রতি বেশ পজিটিভ। পজিটিভ না ছাই জুনায়েদ, তুই তো জানিস না কিচ্ছু। ওই ছেলেদের সকল সম্পত্তিও জিয়ানার মায়ের নামে উইল করা। তারা বেদখল করে খাচ্ছে, তাই পেঁচে ফেলে বিয়েটা করেছে। দেখবি কিছুদিন পর সব সম্পত্তি নিয়ে ছুঁড়ে ফেলে দেবে জিয়ানাকে। জিয়ানার আর শোনার সাহস হলো না কিছু। আস্তে করে যেভাবে এসেছিল সেভাবেই বের হয়ে গেল বাসা থেকে। চমৎকার অযাচিত একজন মানুষ হিসাবে সে বেঁচে আছে। বিল্ডিং থেকে বের হয়ে চারিপাশ দেখলো, তারপর আকাশের দিকে তাকায়। এমনকি কোনো নিজের মানুষ আছে আকাশের নিচে? কিছুক্ষণ ভাবলো। চিন্তার সাগরে হাতের একটা নামও মনে পড়লো না। সাইকেল না চালিয়ে হাঁটিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করলো। কিছুটা পথ এসে ফোন বের করে একটা পত্রিকা অফিসে মেল সেন্ড করলো। মিনিট 10 পর ফোন এলো সেই অফিস থেকে। ফোনের ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনি কি কনফার্ম করছেন আমাদের অফারটার? জি। এতে কিন্তু লাইফ রিস্ক আছে। আপনাকে বন্ড সাইন করে তবেই জয়েন করতে হবে। জি, আমার আপত্তি নেই। একবার কন্ট্রাক্ট পেপার সাইন করলে কিন্তু নির্দিষ্ট সময় আগে বের হওয়ার কোনো উপায় নাই। ঠিক আছে। ওকে, তাহলে আপনার অ্যাড্রেসে 3 দিনের মাঝে আমরা সমস্ত পেপার আর ডকুমেন্ট পাঠিয়ে দেব। আপনি সাইন করে রিসেন্ড করবেন এবং সর্বোচ্চ গোপন রাখবেন নিজের এই পেপার সম্পর্কে। এক্সপোজ হলে আমাদের কোম্পানির কোনো দায়ভার নেবে না। ঠিক আছে।
বলেই জিয়ানা ফোন কেটে দিল। তার তো কোনো পিছু টান নেই। সিক্রেট ইনফর্মার হিসেবে সে এখন অফিসিয়ালি কাজ করতেই পারে। এতে করে এই জীবনের প্রতি তিক্ততা আসা বন্ধ হয়ে যাবে। 2 সিক্রেট ইনফর্মার হলে যে মুজিতায়ের কাজগুলো সহজ হয়ে যাবে। দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে আবারও তাকায়। আকাশের আজ অর্ধচন্দ্র। আচানক নিবিড়ের মুখটা ভেসে উঠল চোখের পাতায়। কিছুদিন মনে হয় নেশা টেশা বেশি করেছিল লোকটা। হুটহাট ফোন দিয়ে চাঁদ করতো, অথচ সামনে যখনই পড়ে হয় টুটি চেপে ধরবে, না হয় চট থাপ্পড়। নিবিড়ের দিক থেকে মনোযোগ সরিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে প্রশ্ন করলো, এত প্রহসনী জীবন দিয়ে ভালোবাসা না দেখালেও পারতে। এর চেয়ে গ্রামের সকিনা জরিনা হওয়া ভালো। ধপ করে কেউ পাশে বসে বিরক্ত আর ইচ্ছা ছাড়াই পাশ ফিরে দেখে সেদিনে সেই তেদল লোকটা। কালচারাল প্রোগ্রামের আর আছে একদিন। খাবারের বন্দোবস্ত হয়ে গেছে, ডেকোরেশনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, সিকিউরিটি আর মনিটরিং সব কাজ প্ল্যান করে রাখা। সকাল থেকে দুপুরের মাঝে সকল কালচারাল কম্পিটিশন হয়ে যাবে। বিকেলে আলোচনা সভা, তারপর প্রধান অতিথি পুরস্কার বিতরণী করবেন। শেষে সবাইকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। মক্কু সব প্ল্যান আবারও চেক করে দেখছে। নিবিড় সারাদিনের পর মাত্র একটু ফ্রি হয়েছে, তাই চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে আর জিয়ানার কথা ভাবছে। এই মেয়ের চেহারা এক প্রকার আরশির মতো। মাথায় কি চলে সেটা চেহারার দিকে তাকালে ফট করে ধরে ফেলা যায়। তখন নিবিড়কে জ্বালানোর জন্য নিজের ভাইকে কেমন করে ধরলো সেটা ভেবে নিবিড়ের ঠোঁটে হালকা হাসির প্রলেপ দেখা যায়। মক্কু সেদিকে খেয়াল করে প্রশ্ন করে, ভাই, জিয়ানার কথা ভাবছেন তাই না? নিবিড় উত্তর দিল না, তবে হাসি মিলিয়ে গেল দেখে মক্কু আবারও প্রশ্ন করলো, আপনারই তো বউ ভাই, স্বীকার করতে লজ্জা কি? প্রেমে পড়ে গেছেন নিশ্চিত? জানি না রে মকু, তবে ওর দিকে তাকালে আমার মস্তিষ্ক শান্ত হয়ে আসে, হৃৎপিণ্ডে শীতল এক স্রোত বয়ে যায়, চোখ স্থির হয় ও চেহারা দেখে বারবার। আজকাল অন্য কোনো নেশা আমার মস্তিষ্ককে ঠান্ডা করতে পারে না। শান্ত সুরে চোখ বন্ধ করে মাথা চেয়ারে রেখেই বলল নিবিড়, বউয়ের নেশা বড় নেশা ভাই। আমার তো খালি ছটফট লাগে। জলজান্ত একটা বউ আছে, অথচ আজ 5 দিন থেকে একা একা ঘুমাই। একটা বাসা নিতে হবে ভাই, ব্যালেন্স ভাঙার সময় হয়েছে। তোর প্ল্যানটা চমৎকার, কিন্তু আমার প্ল্যানটা 5 দিন আগেই শেষ। এরপর আর কোনো রাস্তা নেই, এখনো সব পথ বন্ধ। আমাদের সম্পর্কে কোনো বর্তমান কিংবা ভবিষ্যৎ নেই। আপনি যদি আগান, আমার মনে হয় জিয়ানা বাধা দেবে না। সেদিন নিজের চোখে দেখেছি ওই কিভাবে আপনার সেবা করেছে। একটু তার ছেঁড়া মেয়ে, তবে ভেতরটা অসাধারণ। কারো প্রতি কোনো অভিযোগ রাখে না। জেনি নিজেও বলে জিয়ানার মাঝে একটা সফট মেয়ে আছে, যেটা শুধু তার প্রিয় মানুষের জন্য বড়। খুবই অ্যাম্পেথিক সে, আর তার ভেতর বাহির এক, কোনো আলাদা সত্তা নেই। হয়েছে তোর গুনগান গাওয়া, ওকালে তুই ভালোই পারিস। ভালো কথার ভাত রুটি কোনোটাই নাই, তবে আমি চাই আপনি সুখী হন ভাই। বেয়াদবি যদি না নেন, একটা কথা বলি, ডাক্তারের কাছে যান। থেরাপি নিলে অবশ্যই আপনার এই ফোবিয়া কেটে যাবে। লাথি চিনস? বিয়ে করে ব্যাটারিগিরি শুরু করেছিস। আমার কোনো সমস্যা নেই, সমস্যা নারীর প্রজাতি, এরা জঘন্য। এদের শরীর সবসময় নষ্টের মূল। শরীর দেখে এসব আদায় করতে চায়। আমার দ্বারা এদের থেকে কোনো সদ্ভাব সম্ভব না, না জিনিয়া আর না অন্য কেউ। বিয়েটা কেন করলেন ভাই? আপনি যদি একবার মুখ দিয়ে না করতেন, তবে তো আর কারো ক্ষমতাও ছিল না আপনাকে রাজি করানোর। কারণ ওই মেয়েকে অন্য কেউ ছুঁতে পারবে না। সে নিবিড়ের লিখিত সম্পত্তি আর সম্পদ, সারা জীবন বোধ তার দলিল সহ সম্পত্তি, যা নিবিড়েরই থাকবে। মক্কু দীর্ঘশ্বাস ছাড়ল। কেমন জটিল মানুষ, অদ্ভুত সব চিন্তা, না ধরবে আর না ছাড়বে, কি করে আর কিভাবে কিচ্ছু বোঝা যায় না। তখন তালহা নামের একটা ছেলে দৌড়ে এসে বলে, ভাই, এই লোকটা কলেজ রোডের ফুটপাতে বসে বাবির সাথে গল্প করছে। বলেই ফোন বের করে ছবি দেখায়। ছবি দেখে নিবিড় হঠাৎ অগ্নিমূর্তি ধারণ করে গর্জে ওঠে, বস্টার্ড মেহেদি! হুমায়ুন আহমেদ বলেছেন, আল্লাপাক যে জিনিস যেখানে রেখেছেন সেখানেই ভালো লাগে। আল্লাপাক যদি ভাবতেন চাঁদকে কাছে আনলে ভালো দেখাবে, তাহলে তিনি হাতের কাছে চাঁদ এনে দিতেন, হাত দিয়ে চাঁদের দেখার ব্যবস্থা করে দিতেন। বলে মুচকি হেসে জিয়ানাকে হাই দিল মেহেদি ইসলাম। জিয়ানা না তাকিয়ে উঠে গেল। তার ভালো খারাপ কোনো মুডই নাই আপাতত। কথা বলতে ইচ্ছে হচ্ছে না, এই লোকের সাথে তো একদমই না। সোয়াসে কোনো রোগ নেই, বসতে পারো পাশে। আই ডোন্ট লাইক ফ্যান্টাসি পিপল। বলেই সামনে আগাবে, তখনই সাইকেলের পেছনের চাকা টেনে ধরে মেহেদি। জিয়ানা প্রচন্ড বিরক্ত হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় মেহেদির দিকে। আমি মেহেদি ইসলাম, সম্পর্কে তোমার কাজিন হয়ে। জিয়ানার কুঞ্চিত ভ্রু আরো কুচকে যায়, তারপর তীক্ষ্ণ স্বরে বলে, আমি জিয়ানা হক। বাবা মা নিখোঁজ মানে বেঁচেই নেই, তাদের আগে পিছে কেউ ছিল না, অর্থাৎ এই ভূমণ্ডলে আমার কেউ নেই। অহেতুক সম্পর্ক পাতাতে আসবে না মিস্টার। আর যদি আপনাদের সম্পত্তির ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, তবে উত্তর একটাই,
আমি কোনো দাবি নিয়ে কখনোই যাব না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, দলিল আনলে সাইনও করে দেব। ফিকার নট। ফার্দার আর কখনো আমার সামনে কোনো আত্মীয়ের দাবি নিয়ে আসবেন না। ওকে ওকে, হাইপার হচ্ছ কেন মেয়ে? বন্ধু তো হতে পারি। না, পারি না। আমার কোনো বন্ধুও নেই, আপনাদের মতো ব্যাটা তো আরও না। বাপরে, কেমন দেশলাইটের মতো জ্বলে উঠছে বারবার। তবে দেশলাইটের কিন্তু নিজের জ্বলে অন্যকে জ্যোতি দেয়। দিয়াশলাই কাঠি নিজে পড়ে অন্যকে জ্যোতি দেয়, ঠিক আছে, তবে আমার লাইটার পছন্দ। গ্যাস শেষ হলে আবার ভরা যায়। অপর দিকে নিজে জ্বলে অন্যকেও আলোকিত করার মতো উদার আমি না। আল্লাহ হাফেজ। বলে জিয়ানা টান দিয়ে 2 কদম আগানোর সাথে সাথে মেহেদি বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।